আমি জাস্ট ইউটিউব দেখেছিলাম। ইউটিউব তাও আমি কোনো সময় ডাটা বা ওয়াইফাই সহজে অন করতাম না। ক্লাস করার সময় ক্লাসটা ডাউনলোড করে দিয়ে আবার অফিসে চলে যেতাম। এই হচ্ছে বিষয়। এবং আমি এটাতে বিশ্বাস করতাম, আমি যখন প্রিপারেশন শুরু করেছিলাম, যে ইগনোরেন্স অফেন ইজ এ ব্লিস। কখনো কখনো অজ্ঞতা বা কোনো বিষয় সম্পর্কে না জানা হচ্ছে আশীর্বাদ তোমার ফোকাসের সুবিধার্থে। আশা করি ব্যাপারটা বুঝেছো। তুমি যদি তোমার ফোকাস ঠিক না থাকে বা তোমার যে মেইন টার্গেট সেখানে তুমি যদি ফোকাস না থাকো, তাহলে তোমাকে যাই বলবো সেগুলো আসলে তোমার দেখে কোনো লাভ নাই এবং তোমার কোনো কাজে আসবে না। তো ভেরি ফার্স্ট থিং হচ্ছে, এনিথিং দ্যাট ডাজন্ট হেল্প ইউ টু অ্যাচিভ ইউর গোল, সেখান থেকে আমি দূরে ছিলাম, 100 মাইল দূরে। সেটা হতে পারে নিউজ, সেটা হতে পারে ধরো অমুক জায়গায় বললো দাজ্জাল চলে আসছে, মাহাদির আগমন হয়ে গেছে, ব্লা ব্লা ব্লা, অথবা অমুক সরকারে কি করছে না করছে ইত্যাদি ইত্যাদি। এগুলা আমি যখন পরীক্ষা নিচ্ছি, আমি যখন একজন ক্যান্ডিডেট, তখন আমার জানা বা না জানাতে দেশের বা আমার কিছু যায় আসে না। ঠিক আছে, এই হচ্ছে প্রথম স্টেপ। সেকেন্ড স্টেপ হচ্ছে, আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে, আমি আমার একটা স্লিপ ফিক্সড প্রপার আমার একটা স্কেডিউল ছিল। আমি মানে অনেকেই দিনে ঘুমায়, অনেকে আবার রাতে ঘুমায়, তবে আমার রাতে আমি একটা এক্সপেরিমেন্ট করেছিলাম। আমি দিনে ঘুমিয়ে দেখেছিলাম, আবার রাতে ঘুমিয়ে দেখেছিলাম। আমি দেখেছিলাম যে আমি যদি সকালে ভোরে উঠে পড়ি, সেটা আমার জন্য খুব কাজে আসে। কারণ হচ্ছে আমার রাতে ঘুমাতে হবে। তো রাতে হচ্ছে আমি ধরো 11টার দিকে কিংবা 12টার দিকে ঘুমিয়ে যেতাম, আবার ফজরের সময় 6টা 7টার সময় উঠে যেতাম। তো আমার এভরি সিঙ্গেল 17 দিন, মানে আমি 17 দিন পড়াশোনা করছি, তো 17 দিন আমি আমি এটা শেয়ার করেছি যে আমি রাত 11টা 12টার দিকে ঘুমিয়ে যাব এবং ভোর 6টা 7টায় উঠে যাব। এটা হচ্ছে আমার ঘুমের সময় ছিল। আরেকটা বিষয় ভেরি ম্যান্ডেটরি, সেটা হচ্ছে ঘুম কিন্তু কোয়ালিটি হওয়া বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই জন্য কোয়ালিটি ঘুম যেন হয়, এই জন্য আমি যখন ঘুমাতাম, ধরো 11টায় আমি ঘুমাচ্ছি, তাহলে 1 ঘন্টা 2 ঘন্টা আগে থেকে আমি কোনো স্ক্রিন টাইম রাখতাম না। তার মানে হচ্ছে আমি মোবাইল সংক্রান্ত কোনো কাজ বা অনলাইন ক্লাস করতে হলে সেখানে আমি 9টার মধ্যে আমি স্ক্রিন টাইম ফিনিশ করে ফেলতাম, অনলাইন ক্লাস শেষ করে ফেলতাম। তো ধরো 9টা থেকে 10টা 11টার মধ্যে আমি কোনো মোবাইল হাতে নিতাম না, মোবাইল অনেক দূরে থাকতো। যাতে আমার স্ক্রিন টাইম কিন্তু তোমার ঘুম প্রোডাক্টিভিটি নষ্ট করে দেবে। বুঝছো? তুমি দেখবে যে 8 ঘন্টা ঘুমালেও দেখবা যে শরীর কেমনে মেজাজ করতেছে, তোমার মনে হচ্ছে ঘুম হচ্ছে না, বা এরকম একটা ফিলিংস হয়। তো আমি প্রপার একটা ফিক্স স্লিপ শিডিউল ছিল আমার। আশা করি তোমরা তোমাদের একটা স্লিপ প্রপার ফিক্স শিডিউল রাখবা। তারপরে হচ্ছে টক্সিক পিপল থেকে দূরে থাকা। আমি এটা খুবই স্ট্রিক্টলি ফলো করি। কোনো একটা মানুষের মধ্যে আমি যদি 1% দেখি সে টক্সিক বা নেগেটিভ কথা বলছে, বা জাস্ট মুখ দিয়ে বের করছে যে তোমাকে দিয়ে কিচ্ছু হবে না, বা দেশ গুল্লায় যাচ্ছে, এই দেশে থাকে কিছু, জাস্ট একটু নেগেটিভ কোনো একটা স্টেটমেন্ট মুখ দিয়ে বের হচ্ছে, বা তার কারণে আমি ইনফিরিয়রিটি কমপ্লেক্সে ভুগছি, আমি জাস্ট তার থেকে কাট, মানে তার সাথে আমি জীবনের কথা বলি না, এবং তার সাথে যত রকমের সম্পর্ক জাস্ট বিচ্ছিন্ন করে ফেলি। সে যদি আত্মীয় হয়, তাহলে মানে নবীর একটা হাদিস আছে যে তুমি যদি তোমার কোনো ভাইয়ের সাথে বা তোমার কারোর সাথে 3 দিনের সাথে 3 দিনের চেয়ে সম্পর্ক বিচ্ছিন্ন রাখো, তাহলে তোমার ইমানে ঘাটতি পড়ে, বা এরকম একটা হাদিস আছে যে তুমি মুসলিম থাকো না, বা তোমার রিলিজিয়ান থেকে তুমি বের হয়ে যাও। তো জাস্ট এই হাদিসটা মেনটেন রাখার জন্য আমি তার সাথে সম্পর্ক মিনস জাস্ট তার সাথে আমি সালাম দিতাম, কেমন আছেন, বাস। এছাড়া তার সাথে আমি একটা শব্দ তার সাথে আমি বিনিময় করতাম না। এর কারণ হচ্ছে, একজন টক্সিক মানুষ সে নিজে হচ্ছে বিপদগামী, বিপদগ্রস্ত এবং মেন্টালি একজন সিক, পথভ্রষ্ট একজন মানুষ। তোমাকে সে পথভ্রষ্ট করাবে এবং তোমাকে ইনফ্লুয়েন্স করবে, এবং ওভার দ্য টাইম তুমি তোমার সবচেয়ে ক্ষুধা প্রদত্ত যে পটেনশিয়ালিটি সেটাকে তুমি নষ্ট করে ফেলবা। দ্যাটস দ্য ভেরি ইম্পর্টেন্ট থিং, যে তুমি তোমার পটেনশিয়ালিটিকে মানে একদম নষ্ট করে ফেলতেছো, এবং তুমি বিপদগামী হচ্ছ বাই মেন্টাল। হ্যাঁ, সো এটা হচ্ছে 3 নম্বর বিষয়। টক্সিক পিপল এটা জাস্ট পরীক্ষার সময় না, তোমার অল দ্য লাইফ তুমি যদি টক্সিক পিপল থেকে নিজেকে দূরে রাখতে পারো, তুমি পিস থাকবা, কাম থাকবা, এবং তোমার জীবন খুবই একটা হ্যাপিনেস, পিসফুলনেস, এই জিনিসটা থাকবে। অলওয়েজ মনে রাখবা, টক্সিক পিপল সিজেস ইউর হ্যাপিনেস। তোমার হ্যাপিনেস নষ্ট হওয়ার যদি 2-3টা কারণ হয়, তার মধ্যে 1 নম্বর কারণ হচ্ছে টক্সিক পিপল। তো অল দ্য লাইফ তুমি মনে রাখবা যে তুমি যেন অলওয়েজ টক্সিক পিপল থেকে দূরে থাকো। তুমি যদি জাস্ট একটু সাইন বুঝতে পারো যে ও একটু টক্সিক টাইপের, ও তোমাকে ইনফিনিটি কমপ্লেক্সে ভোগাচ্ছে, তার থেকে দূরে থাকবা। তাহলে দেখবা তুমি এই টেকনিকটা ফলো করো, তুমি খুবই একজন সুখী মানুষ হইতে পারবা। আর আরেকটা বিষয় হচ্ছে, কখনো কারোর সাথে নিজেকে তুলনা করবা না। হ্যাঁ, যে ও এটা কত পাইছে, আমি কত পাইছি, আল্লাহ কি নাকি হয়েছে, নো। তোমার তুলনা হওয়া উচিত অনলি তোমার সাথে। বুঝছো? ধরো তুমি কোনো একটা এক্সাম দিচ্ছ, তুমি প্রথম দিন 100তে ধরো 30 পেয়েছো, তার মানে হচ্ছে তুমি ফেল করছো, তুমি ব্যর্থ। কিন্তু দ্বিতীয় দিন তুমি যদি 100তে 35 পাও, তার মানে হচ্ছে তুমি তোমার সাপেক্ষে প্রথম দিনের তুলনায় তুমি সফল মানুষ। এবং এভাবে হচ্ছে তুমি নিজেকে প্রতিদিন নিজের উপর এক্সেল করবা। এটা করলে তোমার মধ্যে যে তোমার মধ্যে যে জেল আছে, যে ভাইফটা, অমুকে কি করতেছে, অমুকে এটা পাইছে, আমার তো এটা নাই,
এই জিনিসটা হচ্ছে তোমার হ্যাপিনেস সিজ করার 2 নাম্বার বিগেস্ট মনস্টার। তোমার জীবনে সুখ বলতে কিছু থাকবে না যদি তোমার মধ্যে এই দুটো ক্যারেক্টার থাকে। একটা ক্যারেক্টার হচ্ছে তুমি টক্সিক পিপলের সাথে মিশো, 2 নম্বর হচ্ছে তুমি নিজেকে অন্যের সাথে তুলনা করো, নিজের সাথে তুলনা করো না। হ্যাঁ, যেমন ধরো আমি এখন আমি তোমাদের জন্য ইউটিউবিং শুরু করছি, আমার আমি যদি নিজেকে তুলনা করতাম যে অমুক যার অলরেডি 100K সাবস্ক্রাইবার আছে, যে আল্লাহ অমুক কি নাকি ভিডিও বানায় আর আমি তো কিচ্ছু, আমার তো কিচ্ছু নাই, হ্যাঁ ইউটিউবিং সংক্রান্ত আমার কোনো নলেজই নেই, তাহলে আমি ওর সাপেক্ষে মানে আমি কিন্তু জেলাসিতে ভুগতাম অথবা ইনফিউরিটি কমপ্লেক্সে ভুগতাম, রাইট? তার মানে হচ্ছে কিন্তু আমি নিজেকে অ্যাকসেপ্ট করার চেষ্টা করছি যে আমি আগের দিন কিরকম ছিল এখন কিরকম আছি। তো আমি কিন্তু আস্তে আস্তে নিজেকে ইমপ্রুভ করা 1% বেটার এভরিডে, এই থিওরিতে বিশ্বাস করবা। হ্যাঁ, এভাবে বিশ্বাস করলে ধরো তুমি দ্বিতীয় দিন তুমি 35 পেয়েছো, তৃতীয় দিন তুমি পাবা 40, হ্যাঁ চতুর্থ দিন 45, পরের দিন 48, পরের দিন 49, পরের দিন 50, পরের দিন 51। মানে মুদ্রা কথা হচ্ছে নিজেকে এক্সেল করার চেষ্টা করবে অ্যাটলিস্ট 1-2 পয়েন্ট করে করে। এভাবে তুমি যদি নিজেকে এক্সেল করো একসময় দেখবা তুমি খুবই ভালো একটা স্ট্যান্ডার্ডে পৌঁছে গিয়েছো। এই হচ্ছে বিষয়। 3 নম্বর হচ্ছে যে নেভার কম্পেয়ার ইউরসেলফ উইথ আদার্স, রেদার কম্পেয়ার ইউরসেলফ উইথ ইউর পাস্ট বা প্রিভিয়াস ডে ভার্সন। আসলে বিষয়টা বুঝছো? আমি এই কথাগুলোতে খুব সময় নিচ্ছি কারণ এই কথাগুলো খুবই ইম্পর্টেন্ট। মাইন্ডসেটগুলো, তোমার মাইন্ডসেটগুলো না থাকলে তুমি এগুলো তুমি মানে নিয়ে তোমাকে লাভ নাই, বুঝছো? এই কারণে তোমাদেরকে এগুলোতে একটু বেশি সময় দিচ্ছে। আরেকটা হচ্ছে লাস্ট বাট নট লিস্ট, সেটা হচ্ছে হেলদি ফুড। তুমি ভাজা পোড়া খাবে না, ভাজা পোড়া খেয়ে দেখবা যে আমার পড়াশোনা হচ্ছে না, মুড নষ্ট হয়ে যাচ্ছে, শরীর মেজাজ করছে, আর হ্যাপিনেস পড়াশোনায় ফোকাস না। এই যে রোগটা এটা আসে কিন্তু তোমার আনহেলদি খাবার বা তোমার ঘুম, প্রপার ঘুমের সিরিয়াল ঠিক নেই। একদিন তুমি দুপুরে ঘুমাইছো, একদিন রাত্রে ঘুমাইছো। এই হচ্ছে ওভারঅল বিহাইন্ড দ্য মাইন্ডসেট। তুমি এই বিষয়গুলো মানো তাহলে জাস্ট তুমি পড়াশোনার জন্য না, তুমি ওভারঅল লাইফে তুমি একটা হ্যাপি মানুষ হিসেবে থাকতে পারবা। আর তোমার প্রিপারেশনের জন্য তো এগুলো ম্যান্ডেটরি। তুমি এগুলো ফলো না করো তুমি তোমার প্রিপারেশন ভালো হবে না। বা তুমি যাই করো 20 ঘন্টা পড়ো, 10 ঘন্টা পড়ো, 15 ঘন্টা পড়ো, তুমি বেনিফিট হবে না। তুমি পড়বা 10 ঘন্টা, তোমার কাজে 1 ঘন্টার পড়ো কাজে আসবে না। বুঝছো বিষয়টা? এই কথাগুলো তোমাদের কেউ বলবে না সহজে। আমি তোমাদেরকে হেল্প করার জন্য এই কথাগুলো বলছি। তুমি যদি শুনো তাহলে তোমার অনেক কাজে আসবে। এই হচ্ছে বিষয়। নেক্সট হচ্ছে আমরা আসলে টেকনিক্যাল বিষয় যে পড়াশোনা কিভাবে করবো। আমি 17 দিন করেছিলাম, আমার সময় খুবই কম ছিল। প্রথম 4 দিন আমি লিস্ট করেছিলাম, লিটারালি খাতাগুলো না লিস্ট করেছিলাম যে আমার যে পুরা কনসেপ্টে সবগুলা চ্যাপ্টারের মধ্যে সবগুলা যে অধ্যায় সেগুলো আমি দেখছিলাম যে আমার কোন কোন চ্যাপ্টার বাকি আছে বা কোথায় কোথায় গ্যাপ আছে। সেজন্য আমি একটা খাতা নিয়েছিলাম, নিয়ম ধরো যে ফিজিক্সের মধ্যে আমার পরমাণু গঠন এই অধ্যায়টা বাকি, অথবা ধরো ম্যাথের মধ্যে অন্তরীকরণ বাকি, অথবা ধরো স্থিতিবিদ্যা বাকি, তারপরে বায়োলজির মধ্যে ধরো যে উদ্ভিদের সাহিত্য তো অধ্যায় বাকি। এভাবে আমি খুঁজে খুঁজে আমি মনে হয় 6 থেকে 7টা অধ্যায় আমার গ্যাপ ছিল, বাকি ছিল, এরকম লিস্ট করেছিলাম। লিস্ট করার পরে আমি 3 দিনের মধ্যে, প্রথম একটা কথা বলা রাখি, আমি 17 দিনের মধ্যে এভরিডে আমি ট্রাই করতাম এই বিষয়গুলোকে ফলো করে নিজে হেলদি থেকে ট্রাই করতাম 10+ ঘন্টা পরে। আবারও বলি, তুমি 10 ঘন্টা তুমি কখনো পড়তে পারবে না যদি তোমার 1 নাম্বার 6 ঘন্টা থেকে 7 ঘন্টা প্রপার ফিক্সড ঘুমের স্কেডিউল না থাকে। 2 নাম্বার হচ্ছে তুমি হেলদি খাবার না খাও। 3 নাম্বার হচ্ছে হেলদি খাবার মিনস ভাজা পোড়া খাবার, এগুলো যদি দূরে না থাকো। 3 নাম্বার হচ্ছে তুমি যদি ফোকাস না থাকো, তুমি এইদিকে এই নিউজ দেখে একবার আরেকবার এই নিউজ দেখো, এই কথা শোনো এই কথা শোনো, সেটা আমার টক্সিক পিপল। এগুলো তুমি যদি ফলো না করো তুমি কখনো 10 ঘন্টা করে পড়তে পারবে না, বা পড়লেও এটা প্রোডাক্টিভ হবে না। 10 ঘন্টা পড়বো, 2 ঘন্টা কাজে আসবে না। বুঝছো? এগুলোকে মেনে তারপর এগুলো করতে হবে, কারণ এগুলো করতে হলে তোমার 10 ঘন্টা করে প্রতিদিন পড়ার ম্যান্ডেটরি। সরি। তো আমি প্রথম 4 দিনের মধ্যে আমার যে গ্যাপ 6-7টা অধ্যায় ছিল সেটা আমি ফিল আপ করেছিলাম। বাই দ্য ওয়ে, আমি ম্যাথের গ্যাপ ফিল আপ করার জন্য বন্দি পাঠশালার ভার্সিটি ক নট আদার্স, ভার্সিটি ক ম্যাথ প্লেলিস্টে আমি ফলো করেছিলাম। ফিজিক্স গ্যাপ ফিল আপ করার জন্য আমি ফিজিক্স হান্ডার্সের ওই রিলেটেড অধ্যায়ে ক্লাস করতাম অনলাইনে। সেটা করে তারপরে আমি বিগত বছরের প্রসেস অফ করতাম। এই 2 স্টেপে আমি আমার গ্যাপ ফিল আপ করতাম। ফার্স্ট স্টেপ অনলাইনে ক্লাস করা, প্রয়োজনে নোট নেওয়া, বন্দি পাঠশালা ভার্সিটি ক থেকে ম্যাথ, ফিজিক্স হান্ডার্স থেকে ফিজিক্স, তারপরে তোমার কোশ্চেন ব্যাংক ওই রিলেটেড চ্যাপ্টার। এই 2 স্টেপ ফলো করে আমি আমার এই 6 থেকে 7টা অধ্যায় গ্যাপ ফিল আপ করেছিলাম। হচ্ছে বিষয়। একটা কথা, ফিজিক্স হান্টার্স এবং বন্দি পাঠশালা তারা খুবই অল্প সময়ের মধ্যে একদম স্পেসিফিক টপিকগুলোকে ফিল আপ করে। এটা হচ্ছে একটা প্লাস পয়েন্ট ছিল। আজ এরা কোনো অযথা সময় বাড়ায় না। এটা হচ্ছে আমাদের স্পেশাল ক্যারেক্টার। কারণ আমি 2টা ইউটিউব চ্যানেল তোমাকে সাজেস্ট করতেছি। আমার গ্যাপ শেষ, এখন মোটামুটি পুরো অধ্যায় আমি যা পড়ছি, পুরো অধ্যায় পুরো চ্যাপ্টার মোটামুটি আমার কনসেপ্ট ক্লিয়ার আছে। বুঝছো? আরেকটা বিষয় কনসেপ্ট ক্লিয়ার থাকানো হচ্ছে আমি তো আগে পরীক্ষা দিয়েছি, তো আমার পুরো অধ্যায় সবগুলো অধ্যায় একবার মোটামুটি শেষ হয়ে গেছে। যেগুলো গ্যাপ ছিল সেগুলো ফিল আপ আমি অলরেডি করে ফেলি। এটা হচ্ছে আমার ফার্স্ট স্টেপ শেষ। 2 নম্বর পরে দ্বিতীয় 5 দিন আমি সারা দিন 10 ঘন্টা প্লাস আমি জাস্ট কোশ্চেন ব্যাংক, কৃষি কোশ্চেন ব্যাংক প্লাস
কেমিস্ট্রি আর বায়োলজি দেখানো লাইন যেগুলো আছে সেগুলো আমি শেষ করেছি, বুঝছো। 2 নম্বর। 3 নম্বর তৃতীয় 8 দিন আমি হচ্ছে তোমার ডেইলি 3 সেট করে এক্সাম দিতাম। এখন প্রশ্ন হচ্ছে আমি কিভাবে ইফেক্টিভলি এক্সাম দিতাম, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, এটা তোমার খেয়াল করে আমি কিভাবে এক্সাম দিতাম। আমি এক্সাম দিতাম দুইটা ওয়েতে, একটা হচ্ছে অফলাইনে আর একটা হচ্ছে অনলাইনে। অফলাইনটা আগে বলি। অফলাইনে আমি ময়মারে সময় ধরে বিগত বছরের কৃষি প্রশ্ন 2015 অবধি আমি এক্সাম দিতাম নিজের প্রতি স্ট্রিক্ট হয়ে। ধরো যে আমি 60 মিনিট সময় ধরলাম, তো সকাল 10টার মধ্যে আমি 60 মিনিটে এক্সাম দিব। তো বিগত বছরে ধরো শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে 2017 বছর আমি পিক করলাম। পিক করে আমি একটা ওয়াইমার নিলাম। আমি 30 থেকে 40 সেট ওয়াইমার 100 বৃত্ত বিশিষ্ট ওয়াইমার আমি প্রিন্ট করে রেখেছিলাম। সো আমি ধরো শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় 2017 সালে একটা কোয়েশ্চেন আমি প্ল্যান করলাম 10টার সময়, আজকে সকাল 10টায় এই কোয়েশ্চেনে আমি ওয়াইমারে এক্সাম দিব। কিভাবে এক্সাম দিব? মেইন পরীক্ষা আমি যা যা রেপ্লিকেট করব, মেইন পরীক্ষা আমি যা যা করবো এক্সিকিউটিভ রেপ্লিকেট করবো মানে পরীক্ষার মধ্যে। মেইন পরীক্ষা কি করতাম, ধরো যে মেইন পরীক্ষা আমার একটা নির্দিষ্ট টাইম বদ্ধ থাকবে। বায়োলজি আমি এত মিনিট দাঁড়াবো, কেমিস্ট্রি এত মিনিট দাঁড়াবো। বাই দ্য ওয়ে কখন তুমি মানে কতক্ষণ কোন সাবজেক্ট দাঁড়াবা সেটা আমি একটা ডিটেলস মানে একটা ভিডিও আছে যে তোমার এক্সাম হলে টাইম ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি, সেটা দেখে নিও, সেটা বুঝবো যে বায়োলজি আমি কতক্ষণ দাঁড়াবো, ম্যাথ কতক্ষণ দাঁড়াবো, বা কোন দিক থেকে শুরু করবো, বায়োলজি থেকে শুরু করবো নাকি ম্যাথ থেকে শুরু করবো। যা যা আমি প্ল্যান করেছিলাম এক্স্যাক্টলি তাই আমি এই পরীক্ষাগুলোতে রেপ্লিকেট করেছি। রেপ্লিকেট মেইন পরীক্ষা আমার সাথে যা যা ঘটবে, যা যা আমি করবো, যে যা রেস্ট্রিকশন, এভরি সিঙ্গেল থিং আমি ইভেন যখন আমার পরীক্ষা হবে আমি পরীক্ষার টাইমটা আমি রেপ্লিকেট করেছি। আমি প্রতিদিন সকাল 11টায় পরীক্ষা দিতে বসতাম ওয়াইমারে নির্দিষ্ট সময়ের মধ্যে স্ট্রিক্ট। আমি কোনো আনসার দেখা দিয়ে বা চিট করার চেষ্টা করবো না। আমি মেইন পরীক্ষায় 2টা রাউন্ড দিয়েছিলাম। আমি 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 ধরো যে প্রিপারেশনের সময় 30 সেট এক্সাম দিয়েছিলাম। 30 সেট, এভরি সিঙ্গেল সেট এক্সামে আমি 2 রাউন্ড দিয়েছি। এভরি সিঙ্গেল সেট এক্সামে আমি 60 মিনিট এক্সাম দিয়েছি। এভরি সিঙ্গেল সেট এক্সামে আমি আনকমফোর্টেবল সিচুয়েশনে রেখে যেভাবে আমি রাউন্ড দিয়েছিলাম মেইন পরীক্ষায় এক্স্যাক্টলি সেম রাউন্ড আমি দিয়েছিলাম। তাহলে আমার মেইন পরীক্ষা আগে কিন্তু আমি মেইন পরীক্ষায় যা যা ঘটবে আমার সাথে এক্স্যাক্টলি কিন্তু আমি অলরেডি 30 বার রিপিট করে ফেলছি, বুঝছো। আমার ব্রেন অভ্যস্ত, এই কারণে নার্ভাসনেস মেইন পরীক্ষার মতো আসে না, কারণ আমি জানি যে এই করবো, আমি এই বিষয় করবো, এটা না করলে আমি এখানে এরকম করবো, এভরি সিঙ্গেল থিং। আর এটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট, এটা হচ্ছে আমার মেইন অস্ত্র এত কম সময়ে ভালো করার, সেটা হচ্ছে তোমার ডিপ অ্যানালাইসিস আফটার এক্সাম। আমি প্রতিটা এক্সামের পরে ওয়াইমারে এক্সাম দেওয়ার পরে আই ওয়াজ লাইক ম্যাড সায়েন্টিস্ট। আমার প্রতিটা কোশ্চেন কেন ভুল হয়েছে, এটা কি সময় বেশি লাগছে, সময় বেশি লাগলে এটা শর্টকাটটা কি হইতে পারে এটা শিখো, অথবা এটা কি সিলেমিস্টিক হয়েছে, সিলেমিস্টিক হলে কি টাইপের সিলেমিস্টিক, কেন হয়েছে, আমার কি ফোকাস ডিস্ট্রিবিউট ছিল, বা আমার কি এটা কোশ্চেন ভালো করে পড়ি নাই, ওয়াইমারের সমস্যা ছিল, মানে ওয়াইমারে আমি মানে বা প্রতিটা কোশ্চেন ভালো করে আমি যাই নাই, গোথ্রু করি নাই, কি টাইপের সমস্যা। I knew what type of mistake I did, how and মানে what is this way, আমি কোন ওয়েতে আমি ভুলগুলো করছি এভরি সিঙ্গেল দিন আমি জানি কিন্তু, বুঝছো। তারপর আমি এগুলো 1 ঘন্টা সময় নিয়ে আমি এগুলো ভুলগুলো সংশোধন করতাম, এবং আমি এটা এনশিওর করতাম, ধরো আমি একটা পরীক্ষা দিয়েছি, সেই পরীক্ষা আমি 100তে 60 পেয়েছি। 60 মোটামুটি একটা মার্ক, অত ভালো না কিন্তু, কিন্তু আমার স্ট্র্যাটেজি ছিল, আমার মেইন হাতিয়ার ছিল 100তে 60 পেয়েছি, ভালো কথা, অত ভালো করে নাই, কিন্তু এক্সামের পর আমি এত ভালোভাবে কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে দিয়ে এত ভালোভাবে সংশোধন করেছি যেন সেম সেট যেটা আমি 160 পেয়েছি, সেখানে আবার পরীক্ষা নিলে কেউ সেম কোশ্চেন কেউ যদি আমাকে বলে দেয় সেম কোশ্চেন আমি আবার এক্সাম দাও, আমি 100তে 100 পাবো, এরকম একটা নিজের সাথে চ্যালেঞ্জ রেখে আমি কোশ্চেনগুলোকে এত ভালোভাবে সংশোধন করেছি। এটা হচ্ছে মেইন অস্ত্র তোমার। প্রথম পরীক্ষায় তুমি বা প্রথমবার তুমি এক্সাম দিয়ে একটা সেটের মধ্যে তুমি 110 পেয়েছো, কিন্তু তুমি এত ভালোভাবে সংশোধন করো যে সেম পেপারে তুমি এক্সাম দিলে 100তে 100 পাবা, তাহলেই তুমি সফল এক্সাম দিয়ে, বুঝছো বিষয়টা। মানে এক্সাম মতো ফ্যাক্টর না, মানে এক্সামের পরে অ্যানালাইসিসটা হচ্ছে বিগেস্ট ফ্যাক্টর, তুমি তোমার মধ্যে এবং একজন মিডিয়াকর স্টুডেন্টের মধ্যে ডিফারেন্সিয়েট করতে, এই হচ্ছে বিষয়। আশা করি বুঝতে পারছো। এই পুরো আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে এক্সামের পরে অ্যানালাইসিস। এটা অনেক টাফ একটা জিনিস, অনেকেই করে না, বা করলেও 10 মিনিটে এই দেখে যায় এই পারি এটা পারি এটা পারি, মানে 10 মিনিট ভালো করে দেখে না কি টাইপের ভুল হয়েছে, সিলেবাসে কেন হয়েছে, আমার অ্যানালাইসিস করে না, অ্যানালাইসিস করতে হবে। আমি 1 ঘন্টা একটা পরীক্ষা দিতাম, মিনিমাম 1.5 ঘন্টা অ্যানালাইসিস করতাম, 1.5 ঘন্টা, বুঝছো। আমি 3 সেট এক্সাম দিলে 3 ঘন্টা এক্সাম দিলে আমি অ্যানালাইসিস করতাম 4 ঘন্টা, মোট 7 ঘন্টা খালি এক্সাম প্লাস অ্যানালাইসিস এর মধ্যে পাস করতাম। এটা অনেক টাফ একটা জিনিস, আই এগ্রি উইথ ইউ। অনেকে বলে যে এক্সাম দিতে ইচ্ছা করে না, বা এক্সাম দেওয়া কি সময় নষ্ট কিনা। এটা হচ্ছে সবচেয়ে অনেক হাস্যকর একটা জিনিস। তুমি মেইন পরীক্ষায় কি দিবা, মেইন পরীক্ষায় তুমি এক্সাম দিবা,
তোমার যুদ্ধের বিষয়বস্তু কি এক্সাম। তো তুমি যদি এখন মেইন পরীক্ষায় যা দিবা, তুমি এখন করতেছো আরেকটা, বা মেইন পরীক্ষায় যা জিনিস করবা তোমার সাথে করা হবে, সেটা যদি তুমি এখন কয়েকবার রেপ্লিকেট করে ফেলো, এটা বুদ্ধিমানের কাজ না? তার মানে হচ্ছে মেইন পরীক্ষায় তুমি এক্সাম দিবা, এখন তুমি সেই স্টাইলে সেম জিনিস রেপ্লিকেট করে রিপিট করাটাই তোমার বুদ্ধিমানের কাজ, তাই না? এক্সাম দেওয়া হচ্ছে এটা সময় নষ্ট না, এক্সাম দেওয়া হচ্ছে সবচেয়ে বুদ্ধিমানের টাস্ক। একটা সার্টেন ডেতে তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, তোমার গ্যাপ ফিল আপ হওয়ার পরে 2 সেট বা মিনিমাম 2 সেট এক্সাম দেওয়া, এবং এক্সামের পরে মানে লম্বা একটা সময় নিয়ে ধৈর্যের সাথে অ্যানালাইসিস করা। আশা করি তোমার ওভারঅল আমার এই তোমার অভিজ্ঞতাটা 17 দিনের অকুপেশন স্টাডি তোমার কাজে আসবে। ভিডিওতে দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।